পোডিয়ামের সময় নির্দিষ্ট 3 মিনিট। কৌশিক। আমার এক কবি বন্ধু সৌমিত্র শীলের একটা কবিতার কয়েকটা লাইন বলে আমি শুরু করছি। সবাই যখন সোজা পথে, এদের বেলায় উল্টো ছবি, দোকান কাটা ধান্দাবাজি, এরাই নাকি বুদ্ধিজীবী। উল্টো পথিক হওয়া ভালো, তা যদি হয় রাষ্ট্রহিতে, সে পথ এরা যায় না মোটেই, এদের আছে স্বার্থ ফিতে। সেই ফিতেতেই পাটিগণিত, প্রতিবাদ দেয় হিসেব কষে, আপন স্বার্থ চরিতার্থে গর্ত থেকে বেরিয়ে আসে। ইনিয়ে বিনিয়ে বহুত বকেন, এড়িয়ে গিয়ে আসল সত্য, চীনের এখন সুশীল সমাজ, আসলে এরা ভাতার ভৃত্য। ঠিক আছে, এটা বুদ্ধিজীবীদের বিরুদ্ধেই তো বললাম, কিন্তু আমার না একটু বুদ্ধিজীবীদের পক্ষে কথা বলতে ইচ্ছে করছে। তার কারণ হচ্ছে কি, এত ইডি, এত সিবিআই, এত মানুষ, এত লড়াই, এত রাজনৈতিক দল, তা গোটা 10-12 জন বুদ্ধিজীবী যদি পথে না নামে, না কথা বলে, তাতে আমাদের সমাজের কি যায় আসে? আমাদের পশ্চিমবঙ্গের কি যায় আসে? দুজন অভিনেতা, দুজন কবি, দুজন সাহিত্যিক যদি কিছুই না বললো, কি যায় আসে? কোথায় যায় আসছে? রিপাবলিক বাংলাকে একটা অনুষ্ঠান করতে হচ্ছে গোটা 15-20 কবি সাহিত্যিক কিংবা একজন সঙ্গীত শিল্পী বা একজন অভিনেতাদের জন্য? কি যায় আসে? এত পুলিশ, এত মানুষ, যায় আসে। এই জায়গাটাই বুঝতে হবে যে যায় আসে। পশ্চিমবঙ্গে যায় আসে। পশ্চিমবঙ্গ সংস্কৃতি প্রিয়, সংস্কৃতি মনস্ক একটি রাজ্য। পশ্চিমবঙ্গে এরকম কোনো বাড়ি খুঁজে পাওয়া যাবে না যে বাড়ির তলায় একটা ভাঙা হারমোনিয়াম নেই। পশ্চিমবঙ্গে এরকম কোনো বাবা খুঁজে পাওয়া যাবে না, সে যদি রিক্সাও চালায়, তার ছেলেকে বা তার মেয়েকে একদিন অন্তত আঁকার স্কুলে পাঠায়নি। তাই পশ্চিমবঙ্গে মানুষ সংস্কৃতি প্রিয়, সংস্কৃতি জগতের মানুষদের পছন্দ করে, তাদের কথা শুনতে ভালোবাসে, তাদের কথা মানতে ভালোবাসে। এই জন্য প্রয়োজন হয় পশ্চিমবঙ্গের রাজনীতিতে। কিন্তু ঘটনা হচ্ছে, বুদ্ধিজীবীরা তো একটা নিরপেক্ষ ভাব নিয়ে কথা বলবে। তাহলে এটা ভেঙে গেল কোথায়? এখন যেমন হয়ে গেছে, সিপিএমের বুদ্ধিজীবী, তৃণমূলের বুদ্ধিজীবী, বিজেপিরও নিশ্চয়ই কেউ কেউ বুদ্ধিজীবী হবে। কিন্তু ঘটনা হচ্ছে, এইটা হলো কেন? বুদ্ধিজীবীদের তো এমন হওয়ার কথা ছিল না। তারা তো সমাজের অন্যায় দেখলেই কথা বলবে, সে কোনো রাজনৈতিক ভাব নেবে না। এটা হলো বাম রাজনীতি থেকে। বাম রাজনীতি প্রথম শুরু করে পশ্চিমবঙ্গের এই চরিত্র দেখে, যে এই রকম একটা সমাজকে তাদের পক্ষে, তাদের রাজনীতির পক্ষে নিয়ে আসতে হবে। তাই তারা তাদের পৃষ্ঠপোষকতা শুরু করে। পৃষ্ঠপোষকতা শুরু করে তাদের বিভিন্ন ধরনের উপঢৌকন, তাদের বিভিন্ন ধরনের লাভ দিতে থাকে। সেই লাভের চর্চা 50-60 বছর ধরে আমাদের পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী সমাজ, যাদেরকে আমরা বলে থাকি, তাদের দোষ নেই। সেই লাভের চর্চাটা তারা 60 বছর ধরে, 70 বছর ধরে অলরেডি করে আসছে, যেটার ফল আজকে আমরা পাচ্ছি। তারা একটা পক্ষের হয়েই কথা বলছে, একটা রাজনীতির হয়েই কথা বলছে। এখন আপনি বলতে পারেন যে তাহলে আপনি আপনার পক্ষের বুদ্ধিজীবী তৈরি করে নিন, কিন্তু সেটা কি সমীচীন হবে? যে আমি আমার রাজনীতির পক্ষে কথা বলার জন্য একজন বুদ্ধিজীবীকে বলবো বা একজন কবিকে, সাহিত্যিককে বলবো, আপনাকে এটা পাইয়ে দিচ্ছি, আপনাকে অমুক একাডেমিতে বসিয়ে দিচ্ছি, আপনি আমার পক্ষে কথা বলুন। কিন্তু এই ধ্বংসটা বাম রাজনীতি থেকে শুরু হয়েছে। আমি একটা কথাই বলতে চাই, পশ্চিমবঙ্গে বসে যে কোনো রাজনীতির লোক, যে কোনো রাজনীতি হোক না কেন, পশ্চিমবঙ্গে বসে আমরা আজকে বুদ্ধিজীবীদের গালাগাল করছি, বলছি তারা সন্দেশখালি নিয়ে কথা বলছে না কেন, তারা হাতরস ছুটে চলে যাচ্ছেন, ভারত ভ্রমণে বেরিয়ে যাচ্ছেন, বেশ করেছে। কিন্তু এটা তো তাহলে মেনে নিচ্ছি যে বুদ্ধিজীবীদের বক্তব্য আমি শুনতে চাই, সন্দেশখালি নিয়ে আমি বুদ্ধিজীবীদের কথা, তাদের কথা বলতে চাই। বুদ্ধিজীবীরা না গেলে নন্দীগ্রামের আন্দোলন সম্পূর্ণতা পায় না, এটা মেনে নিচ্ছি। সিঙ্গুর আন্দোলন সম্পূর্ণতা পায় না, এটা মেনে নিচ্ছি। সন্দেশখালিতে বুদ্ধিজীবীরা কথা বলছে না, তার জন্য এটা মেনে নিচ্ছি যে সন্দেশখালির যে মা বোনেরা আজকে ঝেঁটা লাঠি নিয়ে বেরিয়ে পড়েছে, তাদের আন্দোলন সম্পূর্ণ হচ্ছে না। এই চরিত্র একমাত্র পশ্চিমবঙ্গের, তাই বুদ্ধিজীবীদের অস্বীকার করা যায় না, এই সংস্কৃতির জগৎকে অস্বীকার করা যায় না। যারা মনে করছেন যে সত্যি সত্যি এরকম ভাবার কোনো দরকার নেই, বুদ্ধিজীবীদের সমর্থনেও যারা কথা বলছেন, তাদেরকে একটু এক এক করে ডেকে নেব। আমি প্রথমে ডাকবো অর্ক কুমার নাগ, আইনজীবী। অর্ক। শুভ সন্ধ্যা। বুদ্ধিজীবীরা বিজ্ঞাপন বা জনসমর্থন, আমার মনে হয় দুটোর মধ্যে কোনোটারই প্রয়োজনীয়তা তাদের ধারে না। যদি ধারতো তাহলে আজকে এই অনুষ্ঠানে আমার মনে হয় কাউকেই একসাথে বসে কথা বলতে হতো না। বুদ্ধিজীবী মানে কি? বুদ্ধিজীবী মানে হচ্ছে সেই লোকেরা যারা, মানে ইন্টেলেকচুয়াল শব্দর মানেটা একটু অন্যরকম। ইন্টেলেকচুয়াল শব্দটার মানে হচ্ছে সামবডি যে নাকি রিসার্চ করছে, যার একটা ডেপথ অফ স্টাডি আছে, পার্টিকুলারলি সমাজ সংক্রান্ত। কিন্তু বুদ্ধিজীবী বলতে এখানে আমরা কি বলি? বুদ্ধিজীবী বলতে আমরা বলি সেই লোকেদের যারা বুদ্ধির সাহায্যে নিজের জীবিকা নির্ধারণ করেন।
তো এই বুদ্ধির সাহায্যে জীবিকা নির্ধারণ করার লোকেরা, তারা আইনজীবী হতে পারে, তারা ডাক্তার হতে পারে, তারা নাট্যকর্মী হতে পারে, তারা অ্যাক্টর হতে পারে। কিন্তু আমি জানি না, কেউ যদি খুব বুদ্ধি সহকারে চুরি করে, চোরও হতে পারে হয়তো। বুদ্ধিজীবী এক্স্যাক্টলি তো সেই লোকটা যে বুদ্ধির সাহায্যে একটা এমন জায়গায় পৌঁছচ্ছে যেখান থেকে তার জীবিকা নির্ধারণ করা যাচ্ছে। তো এই বুদ্ধিজীবীদের বিজ্ঞাপন বা জনসমর্থন কোনোটারই প্রয়োজনীয়তা আছে বলে আমার সত্যি মনে হয় না। প্রাইমারিলি দুটোতেই আমি খণ্ডন করছি। কিন্তু যদি আমাদের দেখতে হয় যে বুদ্ধিজীবীদের কি ভূমিকা ছিল, আমাদের মনে আছে 2021-এ একটা খুব জনপ্রিয় গান ছিল, কৌশিক সেন ছিলেন, পরমব্রত ছিলেন, গানটা ছিল আমরা এই দেশেতেই থাকব। সেই গানটি 2021-এ বার করা হয় নো ভোট টু বিজেপির জন্য, এবং পশ্চিমবঙ্গের মানুষ ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেননি, তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছেন। কিন্তু তার মানে কি এই যে এই গানটার জন্যই বাংলার মানুষ তৃণমূলকে সমর্থন করেছেন এবং বিজেপিকে সমর্থন করেননি? নিশ্চয়ই নয়। বাংলার মানুষের জনস্রোত নিশ্চয়ই শুধু একটি গান শুনে ভোট দেয়নি। বাংলার মানুষের বিভিন্ন জায়গায় যেখানে তাদের খাবারের অসুবিধে ছিল, যেখান থেকে তারা 2 টাকা কেজি চাল পেয়েছে, সে নিশ্চয়ই গানটা শুনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয়নি। সিমিলারলি 1977-এ যখন সিপিএম সরকার এসেছিল, সেই সিপিএম সরকারের সময়ও অনেক নাট্যকর্মী ছিলেন, আমরা জানি। অনেক ভালো গান, অনেক ইন্সপায়ারিং গান, বামপন্থীদের ইন্সপায়ারিং গান, যেটাকে মানে জনসঙ্গীত বা মানে বিভিন্ন ক্যালকাটা স্কোয়ারের যে গানগুলো হতো সেগুলো ছিল। কিন্তু সেই গানের ভরসায় তো 1977-এ পট পরিবর্তনে সিপিএম সরকার ক্ষমতায় আসেনি। মানে কোনো রকমভাবে কোনো বিজ্ঞাপন বা কোনো জিনিস যদি তারা প্রয়োজনীয়তায় মনে করেন, তারা বুদ্ধিজীবী নন, তারা লাইনজীবী। এবারে আসি লাইনজীবীর বক্তব্য। এখানে বক্তব্যটা কি? বক্তব্যটা হচ্ছে যে সরকার কাউকে সমর্থন করছে বা সরকারের সমর্থনের জন্য কেউ বুদ্ধিজীবী করছে কিনা, বুদ্ধিজীবীর কাজ করছে কিনা। এবারে আমার বক্তব্য হচ্ছে, আপনি ভেবে দেখুন, আদালতে বিভিন্ন রকমের চাকরি প্রার্থীদের মামলা চলছে। আদালতে যারা সওয়াল করছেন, আইনজীবী যারা, আমি বিশ্বাস করি যে আপনারা সবাই তাকে বুদ্ধিজীবী মনে করেন। আদালতের যারা জজ, যারা এই মামলাটা শুনছেন, তারাও নিশ্চয়ই বুদ্ধিজীবী। কিন্তু এই মানে আদালতে যে আলোচনাটা হচ্ছে, বুদ্ধির যে আদান প্রদান হচ্ছে, সেই বুদ্ধির আদান প্রদানে কিন্তু রাস্তায় বসে থাকা মানুষরা আন্দোলনটা তুলে নিচ্ছে না। কারণ কি তারা কিন্তু আদালতের উপরে ভরসা রেখে যে আজকে আমরা আন্দোলনটা করব না, কারণ কি আদালতে মামলাটা চলছে, সেরকম কিন্তু কিছু হচ্ছে না। সেটা আমার প্রাইমা ফেসি বক্তব্য হচ্ছে, এই বুদ্ধিজীবীদের ইনফ্লুয়েন্স কোনো রকমভাবেই গণতান্ত্রিক রাজনীতিতে, এত বড় গণতান্ত্রিক রাজনীতিতে একটা লেভেলে থাকতে পারে, কিন্তু সেই লেভেলটা কখনোই ক্রস করে এমন জায়গায় যায় না যে কারণে সরকারকে নিজের মানে জায়গা ছেড়ে এসে বুদ্ধিজীবীদের উপরে ডিপেন্ড করতে হয়। আবার বিরোধীরা যারা কনস্ট্যান্টলি মনে করেন যে বুদ্ধিজীবীদেরই দরকার, বুদ্ধিজীবীরা না এলে আমরা এগোতে পারবো না, আমার মনে হয় তারা বুদ্ধিজীবীদের গালাগালি ছেড়ে দিয়ে মানুষের কাছে গিয়ে মানুষের সেন্টিমেন্টটা বোঝার চেষ্টা করুন, মানুষ কি চাইছেন বোঝার চেষ্টা করুন। তাহলে আপনি যে গানটার কথা বললেন, নিজেদের মতে নিজেদের গান, যে গানটার কথা আপনি উল্লেখ করছিলেন পরমব্রত এবং অন্যান্যদের, সেই গানটা মিলিয়ন্স ভিউ পেয়েছে এবং তার একেবারে কোনো প্রভাব পড়েনি, এটা হতে পারে না। আমি তো তা বলিনি। তার মানে তার প্রভাব আছে। আমার বক্তব্য হচ্ছে তার কেন নন্দীগ্রাম সিঙ্গুরের সময় তো প্রভাব আছে। সরাসরি যেখানে মাটিতে গিয়ে বসে পড়ছেন অপর্ণা সেন, আশাপূর্ণা দেবী, কৌশিক সেন, প্রভাব পড়েনি বলতে পারেন কি বুকে হাত দিয়ে? 54% বাংলার মানুষের 54% যখন একদিকে ভোট দিচ্ছে, সেই 54%-র পুরো শতাংশটাই বুদ্ধিজীবীদের বুদ্ধিজীবী নয়। যতটুকু শতাংশই হোক না কেন, আজকের দিনে দাঁড়িয়ে যখন মানুষ নিজেদের সুবিধে অসুবিধা দেখতে যায়, চাকরির ক্ষেত্রে দেখতে যায়, খাবারের ক্ষেত্রে দেখতে যায়, সেখানে মানুষ সেটাকেই বেশি প্রাধান্য করে, প্রায়োরিটাইজ করে। আপনি হয়তো 2011 সিনারিও গুলো ভুলে গেছেন, বা এই যে রিসেন্টলি যে গানটার কথা বললেন যে আমরা এই দেশেই থাকবো, কাগজে আমরা দেখাবো না, এই যে নো ভোট টু বিজেপি, এই ক্যাম্পেইনটা যে কি পরিমাণ স্কুল কলেজ লেভেলে ভাইরাল হয়েছে, যারা প্রথম ভোটার, যারা নতুন ভোটার, তাদের অলমোস্ট মানে মোবাইলে কলার টিউন হয়ে গিয়েছিল এমন অবস্থা। কারেক্ট। কিন্তু এই যে মোবাইলে কলার টিউন হয়ে যাওয়ার কথাটা আপনি বলছেন, এটা কিন্তু একটা মিউনিসিপাল কর্পোরেশনের সম্পর্কে কথা বলছেন, এটা কিন্তু একটা গ্রামীণ বাংলার কথা বলছেন না। একটা গ্রামীণ বাংলার লোকের কাছে তার এটাই ইম্পর্টেন্ট যে আজকে তার বাড়িতে ভাতটা আছে কিনা, তার বাড়িতে চাল পৌঁছচ্ছে কিনা। ঠিক, আমি আসবো পরবর্তী বক্তা অরিত্র দত্ত বণিক। কৌশিকও কিছু বলতে চাইছিলেন সংক্ষেপে যতদূর। আমি জাস্ট একটা প্রশ্ন করার আমার ইচ্ছে ছিল আর কি, যে আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় ছবি আঁকেন কেন, গান করেন কেন? এই কারণে আঁকেন যে চিত্রশিল্পীরা মনে করবে যে হ্যাঁ আমি ছবি আঁকাদের পছন্দ করি, গানের লোকেরা মনে করবে যে হ্যাঁ আমি গানের লোকেদের পছন্দ করি।
কবিতার লোকেরা মনে করবে যে হ্যাঁ আমি কবিতার লোকেদের মনে করি। পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে সংস্কৃতি অঙ্গাঙ্গিভাবে জড়িত। এটা মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত বড় রাজনীতিবিদ বলেই বোঝেন। সেটা আজ বলে নয়, এই যে বুদ্ধিজীবীদের না, সেটা আজ বলে নয়, সেটা তো কৌশিক। নেই, মানুষের উপর প্রভাব নেই তা নয়। দাবিদারি করার জন্য গানটা পছন্দ করতে হবে। দেখুন, আমি গান পছন্দ করি, আমি কবিতা পছন্দ করি, আমি মাঝে মাঝে নিজের মতো লিখি, কিন্তু তার মানে এই নয় যে এটা আমাকে কারোর থেকে মিলিয়ন ভিউজের জন্য করতে হবে। মিলিয়ন ভিউয়ের কথা বলছি না, আমি বলছি রাজনীতির সঙ্গে না, রাজনীতির সঙ্গে সংস্কৃতির যদি যোগাযোগ হয়। অ্যাভয়েড করে দিচ্ছেন। না, আমি অ্যাভয়েড করছি না, আমি যেটা বলছি মানুষের কোনো প্রয়োজন নেই, একটা গানের একটা কবিতার প্রয়োজন নেই। এটা অন্য রাজ্যে হতে পারে, পশ্চিমবঙ্গে প্রয়োজন। ইন জেনারেল ছোট করছেন, আমি বুদ্ধিজীবীদের ইন জেনারেল বড় করছি।